একটি অবিবাহিত মেয়ে যাদবপুরে পড়তে যাওয়ার সূত্রে একটি ফ্ল্যাট সেখানে কিনেছিল 2 BHK, গড়ফার কাছাকাছি একটি জায়গায়। হ্যাঁ, সেখানে ফ্ল্যাট কেনার পরে তার সাথে কিন্তু ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। সেই ফ্ল্যাটটা কিন্তু সে বেশি দামে কেনেনি, যা আসল দাম তার থেকে অনেক কম দামে কিনেছিল। এবং তারপর যা যা হয়েছিল বন্ধুরা, সেটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। আগে এই ফ্ল্যাটটা যে মেয়েটির ছিল, সেই মেয়েটির বাড়ি ছিল মেদিনীপুরে। আমি দিদি বলেই সম্বোধন করছি, কারণ বয়সে সেই দিদি আমার থেকে বড়। তো সেই দিদি মেদিনীপুরের থেকে এসে এখানে ব্যাংকের চাকরি পায়, যাদবপুরেরই। প্রথমে সে রেন্টের একটা ফ্ল্যাটে থাকতো, কিন্তু কয়েক বছর চাকরি করার পরে ওই দিদি একটি 2 BHK ফ্ল্যাট সে যাদবপুরের কাছাকাছি গড়ফা বলে যে জায়গাটা রয়েছে তার আশেপাশেই একটা ফ্ল্যাট কেনে। তারপরেই দিদির সাথে একজনের সম্পর্ক হয়। সে কিন্তু ব্যাংকে চাকরি করে না, সে ইঞ্জিনিয়ার ছিল। সে দাদার সঙ্গে কোনো সূত্রে হয়তো পরিচয় হয়েছিল, কোনো অনুষ্ঠান বাড়িতে তারা গিয়েছিল এবং সেখানে গিয়ে তাদের সাথে আলাপ হয় এবং তারা রিলেশনশিপে চলে আসে এবং তার 6-7 মাসের মধ্যেই তারা বিয়ে করবে বলে মনস্থির করে। তো সেইভাবে তাদের বাড়িতে জানানো হয়। এই দাদার বাড়ি কিন্তু রানাঘাট লাইনে ছিল, সেও কিন্তু সেখানে আগে রেন্টে থাকতো, এখনও রেন্টে, মানে বিয়ের আগে পর্যন্ত সে রেন্টেই থাকতো। আর তারপরে যখন বিয়ের কথাবার্তা শুরু হয়, তখন ওই দিদি বলে যে আমার তো নিজের 2 BHK ফ্ল্যাট আছে, তাহলে তুমি এখানে সেটেল হয়ে যাও। অতএব সেই ফ্ল্যাটটা কিন্তু দিদির নামেই ছিল। তারপরে বেশি দিন হয়নি, ওই 7-8 মাস মতো বিয়ে হয়েছে। আর তারপরেরই একদিন ওই বাড়িতেই, মানে ফ্ল্যাটেই দিদি সুইসাইড করে, মানে গলায় দড়ি দিয়েছিল আর কি। দিদি সেখানেই মারা যায়। আর ওনার যে হাজব্যান্ড, মানে দিদির যে হাজব্যান্ড ছিল, সে তখন বলে যে তেমন কিছুই না, একটু মনোমালিন্য হয়েছিল, সেই কারণেই এরকম করেছে। সে কান্নাকাটিও করেছে, মানে ওই দাদা দুঃখ প্রকাশ করেছে, সে মেনে নিতে পারছে না তার স্ত্রীর এরকম মর্মান্তিক মৃত্যু। তো এরকম ব্যাপার চলছিল, কিন্তু ওদের ভিতরে যে কি কারণে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল বা মনোমালিন্য চলছিল, সেই কথা কিন্তু কেউ জানতে পারেনি। কারণ ওই দিদি কখনো তার স্বামীর সাথে যদি কখনো কোনো গন্ডগোল হয়, সেই কথা কিন্তু বাড়িতে কখনো জানাতো না। অতএব তারা জানতেও পারেনি তাদের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে। দিদি মারা যাওয়ার পরে সেই ফ্ল্যাটটা কিন্তু সেরকমই ছিল। এবার যেহেতু দিদির বাপের বাড়ি সবার, মানে বাড়ি হলো মেদিনীপুরের দিকে, তারা কিন্তু সেখানে থাকতেও পারে না। আর দিদির কিন্তু বাড়িতে মা বাবা দুজনেই বেঁচে আছেন। আর দিদির একটা দাদা ছিল, তারও বিয়ে হয়ে গেছে, তাদের 5 বছরের ছেলে সন্তানও আছে। এই হলো দিদির, মানে বাপের বাড়ির লোকজন। দিদি মারা গেছে মোটামুটি প্রায় 6-7 মাস হয়ে গেছে। এরপরে ওই যে দাদা, মানে দিদির যে নিজের দাদা এবং বৌদি তার বাচ্চাটাকে নিয়ে পুজোর সময় এই কলকাতাতে এসেছিল। ওরা ভেবেছে যে যা একটু বোনের ফ্ল্যাটটা দেখে আসি, ওখানে থেকে আসি, আর ফ্ল্যাটটা কেমন কি আছে একটু পরিষ্কার করে রাখা যাবে। কারণ দিদির যে দাদা, সে কিন্তু এখানে, মানে যাদবপুরে এসে থাকতে পারবে না কোনো মতেই, কারণ তার মেদিনীপুরে বড় ব্যবসা রয়েছে, সে ব্যবসা সামলায়, সে এখানে থাকা তার পসিবল নয়। কিন্তু পুজোর সময় হয়তো ঘোরার জন্য বা অন্য কোনো কারণে এই কলকাতাতে এসেছিল। আসার পরে ওখানে 2 দিন থেকেও ছিল, কিন্তু 2 দিন যে থেকেছিল ওদের কিন্তু কোনো কিছু স্বাভাবিক বলে মনে হয়নি। কারণ প্রথম একটু ভয় লাগছিল, দিদি সুইসাইড করে মারা গেছে, সেরকম কিন্তু একটা মনের মধ্যে, মানে ওই দিদির যে বৌদি তার কিন্তু ভয় ছিলই। উপরন্তু ভয়টা যে সত্যি সেটা প্রমাণ হয়েছিল রাত্রেবেলায়। ওরা কিন্তু গোঙানির আওয়াজ পেয়েছিল, ওরা না, মানে ওই যে বৌদি সে কিন্তু পেয়েছিল। দাদাকে ডেকেছিল, কিন্তু দাদা ঘুম থেকে ওঠার পরে বলছে কই আমি তো তেমন আওয়াজ পাচ্ছি না। কিন্তু ওই যে বৌদি সে কিন্তু আওয়াজ পেয়েছিল। সে বলেছিল আমার কিন্তু এখানে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কোনো কিছু ভালো লাগছে না। সেকেন্ড দিন যখন রাত্রে থাকে তখনও কিন্তু সেম ওরকম মনে হয়েছে। ওই যে বৌদি বাথরুমে উঠেছিল তখনও কেমন যেন মনে হচ্ছিল যে তার ঘাড়ে কেউ যেন বড় বড় নিঃশ্বাস ফেলছে এবং সেটা ঠান্ডা। তখন সেই বৌদি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, বাথরুমে না গিয়ে উল্টে আবার ঘরের মধ্যে চলে এসেছিল, তার হাজব্যান্ডকে বলেছিল যে এরকম না, আমার এরকম মনে হচ্ছে।
তখন দাদা বলেছিল তোমার মনের ভুল, সেরকম কোনো কিছু কিন্তু আমার মনে হচ্ছে না। সেখানে তাদের প্রায় 4-5 দিন থাকার কথা, কিন্তু ওই বৌদির জোড়াজুড়িতে এবং তার ভয়ের কারণে তারা পরের দিনই সেখান থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে বাসে করে, এডবি বাস স্ট্যান্ড থেকে বাসে করে রওনা দিয়েছিল মেদিনীপুরের উদ্দেশ্যে। তো তারপরে কিন্তু বহুদিন সেই ফ্ল্যাটটা বন্ধ আছে, সেখানে কেউ যায় না, এবং সেই ফ্ল্যাটের চাবি কিন্তু এই দিদির বাপের বাড়ির লোকজনের কাছেই আছে। এরকম করে চলে গেছে অনেক দিন, অনেক মাস। এর মাঝখানে দিদির বাপের বাড়িরই অনেক দূর সম্পর্কের আত্মীয় যাদবপুর ইউনিভার্সিটিতে MA করার জন্য চান্স পায়। তাদের বাড়ির সবার কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব ভালো। তার বাবার বড় সোনার দোকান আছে, মানে মোটামুটি তার দাদা চাকরি করে, বাড়ির সবাই কিন্তু টাকা পয়সার দিক থেকে ভালোই অবস্থাপন্ন। তো সেইভাবে যখন সে যাদবপুরে ওখানে চান্স পায়, তখন কিন্তু সবাই জানে যে মেয়েটি হয়তো রেন্টে থাকবে, নতুবা সে হস্টেলের জন্য অ্যাপ্লাই করবে, কারণ মেদিনীপুর থেকে হস্টেল অনেকেই পায়। কিন্তু সে হস্টেলে থাকতে রাজি নয় এবং রেন্টে থাকতে পারে পিজি হিসাবে। তো সেইভাবে যাদবপুরের সামনে যে জায়গাটা রয়েছে, মানে এডবি বাস স্ট্যান্ডের আশেপাশে, সেখানে ফ্ল্যাট প্রথমে দেখে পিজিতে থাকার জন্য, কিন্তু সেরকম ভালো পিজি কোথাও তেমন পাচ্ছিল না, ওদের মনোপুত কিন্তু তেমন কিছুই হচ্ছিল না। তো সেই সময় ওরা এরকম জানতে পারে, আগেও জানতো কিন্তু ফ্ল্যাটটা যে এখনও এরকম অবস্থায় আছে ওরা কিন্তু বুঝতে পারেনি। তো জানতে পারে যে ফ্ল্যাটটা এখনও ফাঁকা আছে এবং ফ্ল্যাটটা কিন্তু ওরা বিক্রি করে দেবে, কারণ ওই যে বললাম, ওই যে দিদি মারা গিয়েছিল তার বাড়ির লোকজন কিন্তু কেউ কখনো এই কলকাতায় এসে সেটেল হবে না, কারণ তাদের বাড়ি কিন্তু সবাই ব্যবসা করে, তারা এখানে কখনোই থাকবে না। তো ফ্ল্যাটটা রেখেও বা কী করবে, ফ্ল্যাটটা বিক্রি করে দেবে, কারণ ফ্ল্যাটটা সে দিদির নামে কেনা হলেও সেখানে কিন্তু দিদির মা বাবার হস্তক্ষেপ থাকবে, সেইভাবেই কিন্তু আর কি উইলটা করা হয়েছিল। তো এখন ফ্ল্যাটটা বিক্রি করবে, ওরাও জানতে পারে। কিন্তু এদিকে এই যে দিদিটা, যে আর কি যাদবপুরে পড়াশোনা করতে এসেছিল তখন, আমি দিদি এই কারণে বলছি কারণ ঘটনাটা কিন্তু অনেক বছর আগেই ঘটে গেছে, তো সেই মেয়েটা এখন আমার থেকেই বড় হবে। তো সেই দিদির ইচ্ছা ছিল সে মেদিনীপুরে আর ফিরে যাবে না, এখানে যখন কলকাতায় পড়াশোনা করতে এসেছে, কারণ তাকে ছোটোবেলা থেকে খুব ভালোভাবে পড়াশোনা করানো হয়েছে, আর যেহেতু সে বাড়ির একমাত্রই মেয়ে, তার খুব ইচ্ছে ছিল যে সে কলকাতায় সেটেল হবে, ওখানেই চাকরি করবে, তারপরে ফ্ল্যাট কিনুক বা বাড়ি করুক, সেটা করার পরে বাড়ি তো আর কেনা পসিবল নয় কলকাতার মতো জায়গায়, কিন্তু ফ্ল্যাট কিনলেও সেখানে সে সেটেল হয়ে যাবে। সে মেদিনীপুরে আর তেমন মানে ঘুরতে যাওয়ার জন্য যাবে, কিন্তু সেখানে একেবারে ফিরে যাওয়ার জন্য সে কোনো মতেই যাবে না। তো এটা বাড়ির সবাই জানে। তো সেইভাবে ওরা একটা ডিসিশন নেয় যে তাহলে ওই ফ্ল্যাটটা আমরা কিনে নিই। কিন্তু এখানে সমস্যা আছে, ওদের যে আত্মীয় স্বজন কাছের মানুষজন, মানে এই দিদির যার ডাকনাম মণি, ভালো নাম কোনো মতেই বলতে পারবো না, তো সেই মণিদির আরও আত্মীয় স্বজন এরকম বলে যে ওই ফ্ল্যাটটা তোমরা কিনবে, কত বলছে, বলছে না ভালোই কম বলছে, মানে ভালো কম মানে অনেকটাই কম, এই টাকায় ওরকম জায়গায় 2 BHK ফ্ল্যাট পাওয়া কোনো মতেই পসিবল নয়। তো বলছে সে মানলাম, কিন্তু দেখো ওখানে তো একটা মেয়ে সুইসাইড করে মারা গেছে, কোনো কিছু নেই তো। বলছে না কি থাকবে, মেয়েটা মারা গেছে প্রায় কম করে 2-2.5 বছর হয়ে গেছে, কিসের সমস্যা থাকবে। আর সত্যি বলতে আমি এসব কিছু বিশ্বাসই করি না। এই কথা বলেছিল এই যে মণিদি এবং তার বাবা, কিন্তু তার মা একটু গাইগুই করছিল যে সত্যিই তো বলছে ওরা ফ্ল্যাটকে নাকি ঠিক হবে ওখানে। বলছে হ্যাঁ ঠিক হবে, কিন্তু ওই বাড়িতে এই যে মণিদি তার বাবার কথাই কিন্তু শেষ কথা। তো তিনি বললেন যে না, ফ্ল্যাটটা কেনা হবে, নিজেদের মধ্যে এত কম দামে পাচ্ছি কেন কিনবো না, টাকার তো সাশ্রয় করতে হবে তাই না, আমি চাইলে তো ওখানে 3 BHKও ফ্ল্যাট কিনতে পারি, কিন্তু আমি কোনো মতেই টাকা অপচয় করতে পারবো না যখন আমি 2 BHK একটা ভালো জায়গায় ভালো ফ্ল্যাট পেয়ে যাচ্ছি এত কম দামে। তো ঠিক আছে, সমস্ত কিছু লেখাপড়া হয়ে গেল, ফ্ল্যাটটা হয়ে গেল এই মণিদির নামে, তার বাবা তার মেয়ের নামে ফ্ল্যাটটা করে দিয়েছিল। আর এই যে মানে মণিদির বাবার সোনার দোকান আছে, মণিদি কিন্তু একমাত্রই মেয়ে, কিন্তু মণিদির জ্যাঠার এক ছেলে আছে, যে জ্যাঠা এবং জেঠিমা বেঁচে নেই, মানে যখন বেঁচে ছিল তখন এই মণিদিকে না খুব ভালোবাসতো, নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতো। আর ওদিকে মণিদির বাবাও ওই যে তার জ্যাঠার ছেলেকেও খুব ভালোবাসতো, মনে করতো সেই তার ছেলে। অতএব সে কিন্তু পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন সে ভালোভাবে কমপ্লিট করেছে, কিন্তু তারপরে তারও ইচ্ছে ছিল যে ওদের যে সোনার ব্যবসা রয়েছে সেখানে ঢুকে যাবে। তো সেইভাবে ওর কাকার মানে সেই দাদা তার কাকার সোনার দোকানে চলে গেছে। অতএব সে সোনার দোকানের মালিক কিন্তু পরবর্তীকালে হবে এই যে মণিদি তার জ্যাঠার ছেলে। ওদের মধ্যে এতটাই ভালো সম্পর্ক।
তাই মনিদির বাবার কথা যে যখন আমার বয়স হয়ে যাবে, যখন আমি আর কিছুই করতে পারবো না, তখন আমি কলকাতায় চলে যাব, মেয়েকে তো বিয়ে দেওয়া হবে, কলকাতার মধ্যেই মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা আমরা নেব এবং কলকাতায় আমরা সেটেল হয়ে যাব। কারণ তারাও জানে তাদের মেয়ের কোনো মতেই এদিকে মানে মেদিনীপুরের দিকে বিয়ে করার ইচ্ছা নেই। এরকম তো ইচ্ছা অনেকে থাকতেই পারে, তাই না? এখানে তো কোনো ভুল কিছু নেই। তো তারা ভাবছিল যে যদি মেয়ের বিয়ে কলকাতার ওদিকেই হয় আর যদি আমরা মেদিনীপুর থাকি তাহলে যাতায়াতের সমস্যা হবে, আর তারা তাদের একমাত্র মেয়েকে ছাড়া কোনো মতেই থাকতে পারবে না। সেইভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করেই কিন্তু মনিদির বাবা ওই ফ্ল্যাটটা কেনে, যে পরবর্তীকালে যদি আমরা দুজন বুড়ো বুড়ি থাকি, এইভাবেই কথা বলছে যে যদি মনিদির বাবা মা থাকে তো 2 BHK ফ্ল্যাটে ভালোভাবেই কিন্তু থাকতে পারবে। অতএব 3 BHK ফ্ল্যাট কেনার টাকা পয়সা থাকলেও কোনো দরকার নেই। এইবার যেহেতু এই ফ্ল্যাট কেনাটেনা হচ্ছে, তার আগেই তো যাদবপুরে চান্স পেয়ে গেছে সেই মনিদি। তখন কিন্তু সে 8B বাস স্ট্যান্ডের পিছনের দিকটায় ওখানেই কিন্তু একটা পিজি হিসাবে থাকতো। এবং শুধু সে একা থাকতো না, কারণ যেহেতু সে কলকাতায় এর আগে তেমনভাবে কখনো আসেনি, একবার এসেছিল শুধু কলকাতা ঘুরতে, আর তেমনভাবে কোনো দিনও আসেনি। তাই মেয়েকে তারা একা ছাড়বে না, যতই মেয়ে বড় হয়ে যাক না কেন। তাই মেয়ের সাথে কিন্তু মেয়ের মা মানে মনিদির মা ওই পিজিতে থাকতো। বেশি দিন হয়নি, মোটামুটি 1.5 মাস মতো হয়েছে, আর তার মধ্যেই ফ্ল্যাটটা কেনা হয়ে গেছে। এদিকে মনিদির বাবা চলে এসছে, মনিদির জ্যাঠামশাই চলে এসছে। দাদা আসতে পারেনি, কারণ দাদা সোনার দোকানটা সামলাবে, বন্ধ করা যাবে না দোকান, তো ভালো কথা। সেইভাবে ফ্ল্যাটটা কেনা হয়ে গেলে গৃহপ্রবেশের অনুষ্ঠান করা হয়। যেহেতু মেদিনীপুর থেকে যাদবপুর অনেকটাই দূরে, সবাই আসতে পারেনি, ওরা মোটামুটি এই কয়জন মিলে। আর যেহেতু এই 1.5 মাসের মধ্যে যাদবপুরে এই মনিদির কিন্তু 3-4টে বান্ধবীও হয়ে গেছে ভালো, তো তাদের ডেকেছিল গৃহপ্রবেশে। গৃহপ্রবেশটা সম্পূর্ণ হয়েছিল, মোটামুটি একজন পুরোহিত ডেকে যেটুকু পুজো না করলেই নয় সেটুকু করা হয়েছিল। তারপরে তারা রুমে সেটেল হয়ে গেছে। সেই দিনও কিন্তু ওই বাড়িতে মানে ফ্ল্যাটে কোনো খাট বা কিছু কেনা হয়নি, কোনো সরঞ্জামই কেনা হয়নি, শুধু চেয়ার টেবিল ভাড়া করে আনা হয়েছিল। তো যেহেতু গৃহপ্রবেশ হয়ে গেছে সেই দিন, অতএব সেদিন কিন্তু রাত্রে সেখানে থাকতে হবে। এবার রাত্রে ওখানে কে থাকবে? মনিদি বলল যে আমি এখানে থাকতে পারবো না, আমাদের কালকে ক্লাস টেস্ট আছে এবং এই নাম্বারটা যুক্ত হবে পরবর্তীকালে, তো আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, ওখানে পড়াশুনো করতে হবে আমার। কিন্তু তখন পুরোহিত বলল যে না মা, যেহেতু এই ফ্ল্যাটটা তোমার নামেই আছে তো তুমি চেষ্টা করো এখানে থাকার, আর যদি কাউকে রাখতে চাও তো রাখতে পারো। ঠিক আছে, এখন কি করবে? তাহলে ওরা কি করলো, সবাই মিলে মানে মনিদি, মনিদির মা, বাবা আর মনিদির জ্যাঠামশাই, এই 4 জন ওই ফ্ল্যাটেই, যেহেতু 2টো রুম তো নিচে গদির মতো পাতা, সেখানে দুজন আলাদা আলাদা করে ঘুমিয়ে পড়লো। মনিদির মা আর মনিদি একটা রুমে, আর মনিদির জ্যাঠামশাই আর বাবা আরেকটা রুমে শুয়ে পড়লো। রাত তখন মোটামুটি 12:30 বাজে। সেই সময় মনিদির একটু না অন্যরকম লাগছিল। অন্যরকম বলতে, মনিদি যখন ঘুমিয়েছিল, ঘুম কিন্তু যেহেতু সারাদিন অনেক কষ্ট গেছে, তার অনেক কাজ বাজ ছিল, শোয়ার সাথে সাথে কিন্তু মনিদি ঘুমিয়ে পড়েছিল। কিন্তু যখন 12:30-1টা মতো বাজে, তখন মনিদির হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল। কারণ তার আগে সে স্বপ্ন বলবে না, তার মনে হচ্ছিল যে বাস্তবেই কেউ এসে তাকে না বারবার করে ডাকছিল আর বলছিল যে তুই আমি এক, আমি তুই এক। এই কথাটা বারবার তার কানের মধ্যে কেউ যেন বলে যাচ্ছিল। আর এই যে একজন, এটা কিন্তু স্বপ্ন না দিদি বলছে, এটা বিশ্বাস করো কোনো স্বপ্ন ছিল না, কারণ আমি বাস্তবেই শুনতে পাচ্ছিলাম কেউ আমার কানের কাছে এসে বলছে তুই আমি এক, আমি তুই এক। এবং এত বার করে সেই মানুষটি, এবং সেই মানুষটি একজন মেয়ে সুরই আমি শুনতে পাচ্ছিলাম, সে আমার কানে এই কথা যখন বলছিল, এতবার করে বলছিল যে আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল যে তুই আমি এক, আমি তুই এক। এই কথা শুনে আমার মা ঘুম থেকে উঠে গিয়েছিল। মা বলছে মনি তুই কি বলছিস, মনি কি বলছিস? কিন্তু আমি তখন না জাগা। মা যখন আমার দিকে তাকাচ্ছে, মা অবাক হয়ে গেছে যে আমি পুরো চোখটা আমার খোলা, আমি জেগে আছি, ঘুম ভেঙে গেছে, কিন্তু তারপরেও আমি এরকমভাবে কেন বলছি। যাই হোক, মনিদিকে ডাকলো। যখন মনিদির গায়ে না এরকম ধাক্কা দিয়েছে, মনি কি ব্যাপার, তুই জেগে আছিস কিন্তু কি বলছিস, শুনতে পাচ্ছিস না? যখন গায়ে স্পর্শ করলো তখন মনিদির না সম্বিত ফিরলো। মনিদি উঠে বসলো, বলছে কি বলছিলি? বলছে না মা, বুঝতে পারছি না, ঘুমিয়ে স্বপ্ন তো দেখছিলাম। বলছে না, তুই স্বপ্ন দেখছিলি না, কারণ তুই জেগেছিলি। ও তখন কিন্তু জানে যে স্বপ্ন দেখছিল না, কিছু একটা হয়েছে, কিন্তু মাকে টেনশনে ফেলবে না বলে ও কিন্তু মিথ্যে কথা বলেছে।
একটু পরে ওরা আবার দুজনেই বাথরুমে গিয়েছিল, ফ্রেশ হয়ে দুজনেই আবার শুয়ে পড়েছে। মনিদি বলছে তারপর থেকে না আমি কেমন একটা হয়ে গিয়েছিলাম, কারণ সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তুমি বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছিল যে আমি এখানে প্রত্যেককে নিজের বলে মনে করতে পারছি না। এখানে আমার মা রয়েছে, আমার বাবা, আমার জেঠু রয়েছে, কিন্তু তাদের আমার আপন বলে মনে হচ্ছে না। আমি তখন ভাবছিলাম যে হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা। আমি কারোর জন্য কোনো ফিলিংস অনুভব করছি না যে তারা আমার আপন, তারা এরপর চলে যাবে, আমি কি করে থাকবো। আমার কিন্তু কিছুই মনে হচ্ছিল না। মনে হচ্ছিল এরা চলে গেলেই আমি বাঁচি এবং আমি এখানে একা থাকতে চাই। দিদি বলল, দিদি নাকি মনে হচ্ছিল যে সে দিদি ওখানে নতুন না, দিদি ওখানে প্রত্যেকটা জিনিস চেনে এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে সে অভ্যস্ত এবং তার কারোর প্রতি খুব রাগ অনুভব হচ্ছিল এবং মনে হচ্ছিল সে কোনো রিলেশনশিপে আছে। বিয়েটা তার মনে হচ্ছিল না, কিন্তু বলছিল জানো আমার এরকম ফিল হচ্ছে যে আমি কাউকে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে এবং তাকে পেলে আমি মেরেই ফেলবো। আমার শুধুমাত্র মনের মধ্যে এটাই মনে হচ্ছিল। আর এই যেটা মনে হচ্ছে এটা নিয়ে না আমি খুব টেস্ট ছিলাম, কারণ আমি জানি আমি কোনো রিলেশনশিপে নেই। হয়তো আগে যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম এরকম টুকটাক হয়তো আসতে পারে, এটা প্রত্যেক ছেলেমেয়ের জীবনেই আসে, ওটা ধরার মধ্যে পড়ে না। কিন্তু আমি সিরিয়াস রিলেশনশিপ বলতে কখনো কারোর সাথে ছিলাম না। তাহলে কেন এরকম মনে হচ্ছে যে আমি কাউকে খুব ভালোবাসি, সে আমার খুব আপন ছিল এবং সে কিছু একটা সে আমার সাথে করেছে যার ফলে তার প্রতি আমার খুব রাগ হচ্ছে। পরের দিন মা বলছে, কিরে আজকে তো চলে যেতে হবে আমাদের, তো আমি থাকি কদিন নাকি? কিন্তু দিদি তখন বলেছিল, না তোমাদের থাকতে হবে না, আমি তো এখানে মোটামুটি 1.5 মাস আছি। এটা কিন্তু মনের কথাই, মানে মনে না মানে মুখে আর কি বলছি, চলে এসেছে কথাটা, যে আমি এখানে 1.5 মাস রয়েছি, আমি সমস্ত কিছু মোটামুটি বুঝে গেছি, অসুবিধা তো কিছু নেই। আর যেহেতু জ্যাঠা তুমি রান্না টান্না করে খেয়েছো, দাদাও অনেক হেল্প করেছে, কিন্তু এখন এত সম্ভব হয় না, ওরা কতদিন আর নিজেরা রান্না করবে, নিজেদেরও তো কাজবাজ রয়েছে, তো একটা কাজ করো তুমি বাড়িতে চলে যাও। ভালোভাবে কথাটা বলেছে। ওরা ভেবেছে হ্যাঁ মেয়ে তো এখানে অনেক দিনই আছে, সমস্ত কিছু মোটামুটি চিনে গেছে, আর অসুবিধা হবে না। ওরা সেদিন কি করলো, সবাই কিন্তু সকাল সকাল বাসে করে সেখান থেকে রওনা হয়ে গেল। ওদের কাছে মনে হয় যে বাস জার্নিটাই ওদের কাছে ইজি বলে মনে হয়, তো বাসে করে চলে গিয়েছিল। এদিকে সেই দিন দিদির আবার পরীক্ষা ছিল, দিদি গেছে। পরীক্ষাটা মোটামুটি করে হয়েছে, কারণ ঠিকমতো পড়াশোনা তো করতে পারিনি, আগে পড়া ছিল সেভাবে বানিয়ে বানিয়ে লিখে এসছে, কারণ পড়াশোনা তো এমনি সে খুব ভালো। কিন্তু দিদি বলছে জানো তো, যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষা হয়েও গিয়েছিল, তখন আমার মনে হচ্ছিল যে জায়গাটা আমার জন্য নয়, আমার যেন কেমন অচেনা লাগছিল। দিদি বলছে দিদির যে 4-5টা ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল, ওদের সাথে দিদিরা না সব সময় ওই যাদবপুরের পাশেই নাকি নচিকেতার চা বলে একটা চায়ের স্টল আছে, মানে ছোট দোকান আর কি, সেখানে চা খেতেই যাবে। ওরা চা খেতে গেছে ওখানে, কিন্তু দিদি নাকি কারোর সঙ্গে তেমন কথা বলছিল না। সবাই অবাক হয়ে যাচ্ছিল যে কি ব্যাপার, কি হয়েছে, তুই কথা বলছিস না কেন, কোনো সমস্যা? না না কোনো সমস্যা না, কোনো সমস্যা না। সব সময় একটু অন্যমনস্ক থাকছে, যদি কেউ 2-3 বার জিজ্ঞাসা করে কোনো কিছু তখন বলছে হ্যাঁ হ্যাঁ কিছু বলছিলি। অতএব তার মাইন্ড কিন্তু এই বাস্তবের মধ্যে নেই, কোনো কল্পনার জগতে তার মাইন্ডটা ঘুরে বেড়াচ্ছে। ওরা কিন্তু এর আগে সকাল সকাল কখনো বাড়ি যেত না। মোটামুটি কিছুটা সময় যাদবপুরের ওই ক্যাম্পাস গ্রিন জোন বলে জায়গা আছে, সেখানে বসতো, আড্ডা মারতো, তারপরে বাড়ি যেত। কিন্তু দিদির না কোনো কিছু ভালো লাগছিল না। দিদি নাকি সেখান থেকে চাটা খাওয়ার পরে ওই রাস্তা ধরেই তার রুমে চলে গিয়েছিল। সবাই হয়তো অবাক হয়েছিল, কিন্তু ভেবেছিল হয়তো শরীর খারাপ হতেই পারে। দিদি চলে যাওয়ার পরে ফ্ল্যাটটা খুললো, খোলার পরে যখন সে পা দিল ঘরের মধ্যে, দিদি বলছে জানো মানে আমার মাথাটা পুরো যেন কেমন ঘুরে গেল। আমার মনে হচ্ছিল যে ওই যে সিনেমার মতো হয় না, যেটা রিফ্লেকশন আসে, যে আগের কোনো কিছু মনে পড়ছে, যেমন সিনেমায় দেখায়, পুরো সেম টু সেম ওরকম মনে হচ্ছিল যে পুরো ঘরটাই যেন আমার সামনে পুরো ঘুরে গেল। এবং সেখানে আমি 1 সেকেন্ডের জন্য 2জন মানুষকে দেখতে পেলাম যারা ঝগড়াঝাটি করছে। মাথাটা ঘুরে আমি পড়েই যেতাম যদি না আমি পাশে দেওয়ালটা ধরে বসতাম। দিদি সেখান থেকে ঘরে গেল, মানে বারান্দাতেই একটা সোফা মতো দিদি কিনেছে, তো সেখানে বসে রয়েছে, দরজাটা দিয়ে দিয়েছে, বসে ভাবছে যে কি হচ্ছে তার সাথে। এটা সে তো কিছু বুঝতেই পারছে না। তার কেন মনে হচ্ছে সে নিজের মধ্যে নেই, সে অন্য কেউ হয়ে গেছে? তার কেন মনে হচ্ছে যে সে একা নয়? তার ওয়েট যদি 52 কেজি হয়, তার ওয়েট আরও ডবল হয়ে গেছে। সে সেই ওয়েট নিয়ে হেঁটে চলতে পারছে না। দিদি সেখান থেকে ঘরে গেল,
দিদি কিন্তু রান্নাবান্না কিছুই না, হোম ডেলিভারি ব্যবস্থা তার মা বাবা করে দিয়ে গেছে, শুধুমাত্র রাত্রে দিয়ে যায় আর কি। আর সকালে এসে যা থাকে সেগুলোই খেয়ে নেয়, নিজে একটু চা বানিয়ে নেয় ইলেকট্রিক ক্যাটেলে, আর তারপর অন্য কিছু খেয়ে নেয়। আর দুপুরে যাদবপুর ক্যান্টিন বলে একটা ক্যান্টিন আছে, সেখানেই খাওয়া দাওয়া করে নেয়। আর যদি বাড়িতে থাকে তাহলে হোম ডেলিভারি বলে নেবে, এরকমভাবেই ঠিকঠাক করা হয়ে গেছে আর কি। দিদি ঘরের মধ্যে গেছে, নিজে চাও বানাচ্ছে, তবু তার মনে হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা ক্যাটেল রয়েছে, হালকা বাসনপত্র রয়েছে যেগুলো না থাকলেই নয়, কিন্তু এই শাড়িতে অনেকগুলো বাসন ছিল, অনেক কিছু ছিল, রান্নাবান্না হতো এই জায়গায়, পুরো এরকম মনে হচ্ছে। দিদি বলছে যে এখানে আমি মাত্র 2 দিন নেই, এখানে আমি প্রায় বছরের বেশি আছি, তারও বেশি এখানে আমি আছি। এবং আমার মনে হচ্ছিল যে এখানে প্রতিটা জায়গা আমার চেনা, এবং এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি। দিদি নাকি ওখানে চাটা খাওয়ার পরে আবার ঘরে গিয়ে বসে একটু বই পড়ছিল, কিন্তু তবুও তার কিছু ভালো লাগছিল না। সেই দিন রাত্রেবেলা সে একা ঘুমিয়ে আছে, এর আগে কিন্তু তার কখনো কোনো ভয় টয় কিছুই করেনি। আর ভয় করে না বলেই সে ভালোভাবে বলতে পেরেছে, না আমি একা থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। সে একা ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যে সে বুঝতে পারছে সে কারোর সঙ্গে ঝগড়া করছে। পুরো শোয়া, চোখ বন্ধ, কিন্তু মুখে তার অনবরত কথা ছুটে যাচ্ছে, এবং কারোর সঙ্গে মাঝে মাঝে ভালো কথা বলছে, কারোর সঙ্গে খুব ঝগড়া করছে, ঝগড়ার পরিমাণ কিন্তু বেশি। হঠাৎ করে তার না ঘুম ভেঙে গেছে, আর সে উঠে বসে ভাবছে, আমি কি এত সময় কথা বলছিলাম? আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি অনেক কথা বলছিলাম, কারোর সঙ্গে ঝগড়া করছিলাম, কি জানি এটা কেন হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। এরকম করে কিন্তু প্রায় 3-4 দিন চলে গেছে, তার কিন্তু এরকম মনে হচ্ছে। সে যায় ইউনিভার্সিটি, ক্লাস করে, কিন্তু কারোর সঙ্গে তেমন কথা বলে না, সবার সঙ্গে কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে চলছে। অনেকে বলছে কোনো সমস্যা হয়েছে, অনেকে বলছে যে তুই কি আমাদের পরে কোনো কিছু নিয়ে রাগ করেছিস, তাহলে সরাসরি বল। কিন্তু ও তো কিছু বলতে পারছে না, কারণ সত্যিই তো ওদের মধ্যে কিছুই হয়নি। এরকম করে চলার পরে দিদি রেগুলার রাত্রেবেলা কথা বলছে, দিদি কিন্তু বুঝতে পারছে না, কোনো ভয় হচ্ছে না তার যে কোনো ভৌতিক কিছু ঘটছে তার সাথে, এরকম নাকি কিছুই মনে হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে নিজেই অন্য কিছু, সে নিজেই কিছু একটা করছে যখন সে ঘুমিয়ে থাকে। এবং তার সব সময় যখন সে ওই ফ্ল্যাটে ঢোকে, তার মনের মধ্যে অন্য কিছু ঘোরে, এবং সে সেকেন্ডের জন্য হলেও কিছু দেখতে পায় যে এখানে অনেক থালা বাসন ছিল, এখানে খাট ছিল, এখানে অনেক কিছু ছিল, এবং কিছু মানুষ সেকেন্ডের মধ্যে তার সামনে দিয়ে চলে যায়, আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়। যখন এগুলো হচ্ছে, আর বিশেষ করে যখন সে রাত্রেবেলায় একা একা কথা বলে, যতক্ষণ না তার ঘুমটা ভাঙে ততক্ষণ সে নিজে বুঝতে পারে সে অনবরত কার সঙ্গে কথা বলছে, কথা বলেই যাচ্ছে, রাগ দেখাচ্ছে, তাকে মারতে যাচ্ছে, এবং সেই মারটা কিন্তু নিজের গায়ের উপরেও তার পড়ছে। সকালবেলা উঠে 2 দিন এরকম হয়েছে, সে নিজের গায়ে আঁচড়ের দাগ পেয়েছে, তার মনে পড়ছে হ্যাঁ স্বপ্নের মধ্যেই সে এরকম কিছু করেছিল, এবং সে রাগ কন্ট্রোল করতে পারেনি বলে সে নিজেকেই আঁচড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে, মানে কথার কথা। তখন দিদি সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবছে, না জিনিসটা তো স্বাভাবিক হচ্ছে না, আমি নির্ঘাত রাত্রেবেলায় কথা বলছি, আমার মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তখন দিদি একটা কাজ করলো, দিদি না ঘরে সিসিটিভি ক্যামেরা লাগালো। সিসিটিভি ক্যামেরা কিন্তু আগে ছিল না ঘরের মধ্যে, কোনো পয়েন্টই নেই, তো দিদি একজনকে ডাকলো, বাইরে একটা লাগালো, আর নিজের বেডরুমের মধ্যে একটা লাগালো। আর খাটটার কিন্তু এর মধ্যে সমস্ত কিছু চলে এসেছে, খাট সোফা একসাথে কিনেছিল, আর রান্নার সরঞ্জাম কিছু অনেক আগেই চলে এসছে। সেই দিন মানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়ে গেছে, সেই দিনও কিন্তু দিদি এরকম সারা রাত ধরে অনেক ব্যাপার ট্যাপার হয়েছে। তখন 3টে বাজে, দিদি বুঝতে পেরেছে যে আজকেও আমি কথা বলেছি, এবং আজকেও আমি আমাকে মারতে গেছিলাম, হ্যাঁ আমি আমাকে মারতে গিয়েছিলাম, এবং তার নিশানা এবং তার চিহ্ন তার বাঁ হাতে রয়েছে, ডান হাত দিয়ে সে তার বাঁ হাতকে অ্যাটাক করেছে। দিদি ঘুম থেকে উঠলো, নিজের ফোনটা বের করলো, ফোনের সঙ্গে একেবারে লিঙ্ক করা রয়েছে, মানে ওয়াইফাই এর সাথে কানেক্ট করা আর কি। তো সেইভাবে ফোনটা খুললো, খোলার পরে দিদি দেখতে পেল যে দিদি শুয়ে রয়েছে, কিন্তু তার চোখ মুখ পুরো বিকৃত, অসম্ভব মানে ভয়ের ব্যাপার। দিদির মুখটা মনে হচ্ছে কেমন যেন করছে, যখন একটা মানুষ রেগে যায় না, দেখবেন তার মুখটা তো অন্যরকম লাগে, রাগ হলে দাঁত মুখ খিচিয়ে ওঠে এবং চোখ মুখ পুরো অন্যরকম হয়ে যায়, পুরো সেম। তার বডি কিন্তু নড়ছে না, শুধুমাত্র মুখটা ওরকম হচ্ছে। আর যখন সে লাস্ট পজিশনে গিয়ে রেগে যাচ্ছে, তখন তার 2টো হাত উঠছে, এবং মনে হচ্ছে সে কথা বলছে, এরকম হাত নাড়াচ্ছে, আবার এই হাত নাড়াচ্ছে। আবার দেখতে পেলো যখন লাস্টে তার ঘুম ভেঙে গিয়েছিল, তার আগে তার ডান হাত দিয়ে তার বাঁ হাতকে সে অ্যাটাক করেছে। সে মানে ভয়ে কাঁপছে। ওই রাত 3টের সময় সে কাকে ফোন করবে? কাউকে সে ফোন করতে পারবে? আর এখনো পর্যন্ত না তার আশেপাশে কোনো চেনাশোনা হয়নি, মানে দেখা হলেও কথা বলে না। আর দিদি আগের মতো থাকে তো,
যায় ক্লাস করে চলে আসে, তেমন তো এখানে থাকে না তেমন একটা। তো সেইভাবে কারোর সঙ্গে পরিচয় হয়নি, কাকে বা ডাকবে কি বলবে, কিন্তু তার এতটা ভয় করছে যে সে কিছু বুঝতেই পারছিল না যে সেই মুহূর্তে তার কি করা উচিত। তখন কিছু না ভেবে পেয়ে, তার প্রচণ্ড যখন ভয় করছিল, তখন সে ফোনে ঠাকুরের নাম মানে হরি সংকীর্তন সে চালু করলো। এবং চালু করার পরে, এটা তো ভালো লাগার বিষয় হয় তাই না, নিজের ভালো লাগবে, মনটা ভালো লাগবে, উল্টে যখন সে গানটা চালু করেছে না, তখন সে পাগলের মতো করছে। সে ভাবতে পারছে না যে সে কি মনিদি নাকি অন্য কেউ। গানটা চলছে, একটা খাটের পরে ফোনটা রাখা রয়েছে, আর সে মানে কেমন করছে, বলছে তুমি বিশ্বাস করে পাগলের মতো হয়ে গেছিলাম। ফোনটাকে সে দূরে সরানোর চেষ্টা করছি, পাগলের মতো করছি, আর মানে চিৎকার করছে যে আমাকে বাঁচাও বাঁচাও করে। আমি জানি না আমি এরকম কেন করছিলাম। আমি না পেরে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিলাম নিচে। মানে দিদি ফোনটাকে ছুঁড়ে ফেলে দিলে না, ফোনটা হয়তো মানে সুইচ অফ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। গানটা বন্ধ হয়ে যাওয়ার পরে দিদি স্বাভাবিক হলো, আর বারবার করে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কারণ সে আর পারছে না, কারণ শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ছে তার। কারণ অনেকটা সময় ধরে চেঁচামেচি করেছে, তার শরীরটা অসুস্থ লাগছিল এবং তার গায়ে মনে হচ্ছিল জ্বালা জ্বালা ধরছিল। কেন ধরছিল সে জানে না, অর্থাৎ তার এখন আর অন্য কিছু মনে হয়নি এবং সে স্বাভাবিক থাকতে পারছিল না। তাই সে তখন তার মাকে ফোন করতে বাধ্য হলো। রাত্রেবেলা মেয়ের ফোন পেয়ে তো সবাই খুব ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হলো, এই রাত্রেবেলা কেন ফোন করলো। বলছে কি হয়েছে, ফোন করেছিস কেন, কোনো সমস্যা? বলছে মা আমার না ভালো লাগছে না, আমার কিছু খারাপ খারাপ মনে হচ্ছে, তোমরা কি কালকে আসতে পারবে? বলছে হ্যাঁ অবশ্যই আসতে পারবো, কিন্তু এখন একা রয়েছিস, কি করবি তুই এখন? বলছে আমার না কিছু ভালো লাগছে না, আমার শরীরটা খুব অসুস্থ লাগছে, মানে বুঝতে পারছি না কি হচ্ছে। তখন কিন্তু মনিদি না খুলে বলতে পারছে না, কি বলবে, নিজেই তো বুঝতে পারছে না কোনো কিছু। বলছে মা শরীরটা অসুস্থ, তোমরা কালকে চলে এসো। এই রাত্রেবেলা তখন ওরা কি করবে, আর কি ঘুমোতে পারে তারা? আর ওই রাত্রেবেলায় তারা আসবেও বা কী করে? কিন্তু তাদের কাছে ওই মনিদির বান্ধবীদের নাম্বার ছিল। ওরা গড়ফার থেকে আর একটু দূরে ভিতরের দিকে মানে রেন্টে থাকে, ভাড়া থাকে আর কি। ওদের ফোন করলো, ওরা কি করলো সঙ্গে সঙ্গে আরও বান্ধবীদের ফোন করলো। ওদের মধ্যে কিন্তু দুজন একই সঙ্গে থাকে, একই রুমের ভিতরে, মানে অনেকে আবার মেসেও থাকে, একটা রুমের মধ্যে 3-4টে করে খাট থাকে, ওরা সেরকমভাবেও থাকে। তো সবাই মিলে মানে ওর তো আরও 4-5টা ফ্রেন্ড আছে, ওদের মধ্যে দুজন থাকে একই সাথে, আবার একজন থাকে হস্টেলে, আবার অনেকে কিন্তু মেসের সঙ্গেও থাকে, মানে মেসে থাকে আর কি, অনেকে মিলে একটা রুমের মধ্যে। সবাইকে ফোন করলো, যে হস্টেলে থাকে সে বেরোতে পারবে না, বললো আমার পক্ষে পসিবলই না, কিন্তু তোরা যা। বাকিরা ওই রাত্রেবেলায় একসঙ্গে হয়ে এই মনিদির রুমে নাকি এসেছিল। আসার পরে মানে মনিদি চুপ করেই কিন্তু বসে রয়েছে, আর কোনো সমস্যা হয়নি, কিন্তু বুঝতে পারছে না কি করবে, সে ফোনটাও ধরতে ভয় পাচ্ছে। সেখানে মোটামুটি প্রায় 25 মিনিট বসেছিল। সেই 25 মিনিটের মধ্যেই তার মানে বাড়িতে এরকম একটা আওয়াজ হয় যে কেউ এসছে বাড়িতে। প্রথমে তো ভয় পেল যে এই রাত্রেবেলায় কে আসবে, কিন্তু যেহেতু আওয়াজটা বাইরে থেকে আসছে আর বোঝাও যাচ্ছে কেউ ডাকছে, অতএব তার হয়তো ফোন করেছিল কিন্তু ফোনে পাচ্ছে না, ফোন তো সুইচ অফ হয়ে গেছে, নাহলে তো ফোন করতোই। তখন মনিদি ওখান থেকে আস্তে আস্তে করে উঠলো অনেকটা সাহস নিয়ে, আর আওয়াজ তো পাচ্ছেই যে ওর বান্ধবীরা এসেছে। দরজাটা খুললো, বাইরে বেরিয়ে দেখলো তার 4টে বান্ধবী রয়েছে, এমনকি তাদেরই চেনা জানা 2-3জন সিনিয়রও রয়েছে, কারণ ওদের সঙ্গে তো সিনিয়রদেরও অনেক বন্ধুত্ব হয়ে যায়, তারাও একই জায়গায় থাকে, মানে একই ফ্ল্যাটে না, একই জায়গায়, মানে একই বাড়িতে না, কিন্তু কাছাকাছি তো থাকে। আর সাথে দেখলো সিকিউরিটি গার্ড, কারণ তারা তো ঢুকতে দিচ্ছিল না, তখন বললো যে কিছু সমস্যা হয়েছে, ওর মা ফোন করেছিল তো যেতেই হবে। তখন সে সিকিউরিটি গার্ডও সাথে চলে এসেছে, সবাই ভিতরে আসলো। সিকিউরিটি গার্ডটা চলে গেল, দরজা দিয়ে দিল, বলছে কি সমস্যা হয়েছে, কি ব্যাপার? বলছে আমিও না বুঝতে পারছি না, কেমন যেন ভয় ভয় করছিল, শরীরটা জ্বালা জ্বালা করছিল, মানে প্রথমত ভয় পাচ্ছিলাম, এই ব্যাপার। সব কিন্তু খুলে বলেনি তখনও, ভাবছে যে বলবো কি বলবো না। এমনি মনিদির বুদ্ধি রয়েছে যে এখন বললে তো অনেকে আমাকে পাগলও ভাবতে পারে, বিশ্বাসও না করতে পারে, তাই সে বললো তার শরীরটা খারাপ করছিল আর তার ভয় ভয় করছিল, কোনো ব্যাপার নেই, শুধু এটুকুই বলেছে। তখন প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, কথাবার্তা চলছে। যখন দেখলো যে এখন সুস্থ আছে, তখন যে 2-3টে ছেলে এসেছিল না, মানে ওর সিনিয়র দাদারা, তারা চলে গিয়েছিল, আর বাকি বান্ধবীরা সেখানে থেকে গিয়েছিল। সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে স্বাভাবিক থাকলে তো কোনো ব্যাপারই ছিল না। 5:30 মতো বাজে, যেহেতু রাত্রে অনেকটা ঝামেলা গেছে, সবাই পুরো ঘুমের তলে। তো সেই সময় 5:30 যখন বাজে, তখন এই মনিদি নাকি পাগলের মতো করছিল,
তখন মনিদির কিচ্ছু মনে নেই কী করছিল মনিদির পাশে যে বান্ধবীরা শুয়েছিল তাদের মধ্যে একজনকে সে গলা চেপে বলছে, তুই আমার বাড়ি আসিস কোন সাহসে? আমার বাড়ি কি করতে আসিস? তোরা মেয়েরা ভালো না, তোরা মেয়েরা পরপুরুষকে নিজের কাছে আনতে চাস এবং তাদের সংসার ভাঙতে চাস। এইভাবে সে রেগে রেগে বলছে। সবাই তো জেগে উঠেছে, কি ব্যাপার, কি হচ্ছে? অনেকে মিলে ছাড়িয়েও পারছে না, মনে হচ্ছে তার গায়ে কতটা শক্তি চলে এসছে। তাকে অনেক কষ্ট করে ছাড়ানো হলো। যখন তাকে ছাড়ানো হলো তখন কিন্তু সেই মুহূর্তে সে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, বুঝতে পারছেন কি পরিস্থিতি চলছে তখন। আর ওই যে মেয়েটার গলা চেপে ধরেছিল সে কিন্তু এখন কথাও বলতে পারছে না, কারণ তার এতটা শরীরটা খারাপ লাগছে। ভোর ভোর হতে চললো, সেই সময় সিকিউরিটি গার্ডকেও ডাকা হয়েছে, সেও চলে এসেছে। আর এই যে সিকিউরিটি গার্ড আসছে, কি হচ্ছে ব্যাপারটা অনেকে তো জানতে পারছে, ফ্ল্যাটের আরও মানুষজন তারাও চলে এসছে যে কী হয়েছে, বলছে বুঝতে পারছি না, কিছু একটা ব্যাপার ঘটেছে। এদিকে কিন্তু সকাল সকাল মনিদির বাড়ির লোকজনও বেরিয়ে গেছে। আর তারপর ওদের আস্তে আস্তে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লেগেছে। ওরা আসার পর দেখলো যে মনিদি মোটামুটি সুস্থ আছে, চুপ করে বসেই আছে। কিন্তু ওদের মধ্যে একটা বান্ধবী শরীরটা খুব অসুস্থ এবং তাকে ডাক্তারের কাছে নিয়েও যেতে হয়েছে। সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। এই সময়টার মধ্যে কত কিছু ঘটে গেছে। মনিদের মা বাবা আসার পরে কিন্তু মনিদি তার মা বাবাকে এরকম জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেছে যে মা আমি কিছু বুঝতে পারছি না, আমার সাথে কি হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি অন্য কিছু বলছি, আমি যেন আমি না, আমি অন্য কেউ। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি তোমাদেরও চিনি না, আমার কেন এরকম মনে হচ্ছে, আমি তো সত্যি বুঝতে পারছি না। মনিদির মা বাবা আসার পরে কিন্তু বান্ধবীরা না চলে গিয়েছিল, কিন্তু তার আগে বলে গিয়েছিল রাত্রেবেলা আবার কি সমস্যা হয়েছে, রাত্রে না ভোরবেলায় কি সমস্যা হয়েছে আর কি করেছে মনিদি, এটাও কিন্তু বলে গিয়েছিল। তারা চলে গেছে, মনিদি তার মা বাবার সাথে রয়েছে, মার কোলে শুয়ে রয়েছে। সেই সময় ওরা কিন্তু ভেবে পাচ্ছে না এই কলকাতা শহরে ওরা এখন কি করবে। অনেকের সাথে কথা বলল, তাদের মধ্যে কিছুজন এটা বলল যে একটা কাজ করতে পারো, ওর কিন্তু ব্রেনেও সমস্যা হতে পারে, ও যা বলছে তোমরা একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে পারো। আর এদিকে কিন্তু মনিদির বাবা রাজিও হয়ে গেছে যে হ্যাঁ মেয়ের সমস্যা হচ্ছে ব্রেনে, তাকে সাইকিয়াট্রিস্টই দেখানো হবে। কিন্তু মনিদির মা এইবার বেঁকে বসেছে, সে বলছে আমার মেয়ের কোনো ব্রেনের সমস্যা হচ্ছে না, তোমাকে বারবার করে বলেছিলাম এই ফ্ল্যাটটা নিও না, এই ফ্ল্যাটটা আমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এখানে তোমাদের ওই আত্মীয় কে আছে, ও তো মারা গেছিল এখানে সুইসাইড করে, হতেও তো পারে তার জন্য কোনো কিছু হয়েছে। তুমি কী সব বলছো যে মেয়ের ব্রেনের সমস্যা? আমি কোনো কিছু শুনতে চাই না। আমি একটা কাজ করব, আমার বাপের বাড়ির লোকজনকে আমি ফোন করব, তারা কি বলে আমি আগে তাই শুনবো। আর কোনো কথা শুনলো না। আর মনিদির যেহেতু বাবার সমস্ত কথা শেষ কথা, কিন্তু মনিদির মা যেহেতু খুব কান্নাকাটি করছে আর খুব রেগে গেছে এখন, তাই তার উপরে আর মনিদির বাবা কোনো কথা বলতে পারছে না। তখন মনিদির মা ফোন করল তার বাপের বাড়ির লোকজনকে। তারা বলল যে হ্যাঁ ওই ফ্ল্যাটেই কিছু একটা ঘটেছে এবং তোরা তো বললি যে সুইসাইড করেছে কেউ, হতেও তো পারে তার আত্মার উপর হাবি হয়েছে বা কিছু হয়েছে। তখন কি করলো, সেই কথা আবার মনিদির মা মনিদির বাবাকে বলল। আর তারপর দুজন ডিসিশন নিয়ে, তারা তো মেয়ের অবশ্যই ভালো চায়, তাই তারা এখন কোনো মনোমালিন্য যাচ্ছে না, বাগবিতণ্ডায় যাচ্ছে না। তখন তারা ফোন করলো এই যে দিদি যে সুইসাইড করেছে তার বাপের বাড়ির লোকজনকে। তারা বলল যে হতেও পারে, তার মা বলছে, দিদির মা বলছে যে হতেও পারে। কিন্তু যখন ফোনটা দেওয়া হলো তো দাদার কাছে, তখন বলছে আমি তো কোনো কিছু শুনতে পাইনি, কিন্তু দুদিন আমরা গেছিলাম, আমার বউ কিন্তু ওখানে থাকতে পারিনি, আমি বিশ্বাস করিনি, আমি ভেবেছিলাম ওর মনের ভুল, কিন্তু এখন তো দেখছি ও সঠিকই বলেছিল। একদম ঠিক বলেছো তোমরা, সত্যি কোনো সমস্যা ওখানে আছে, আমরা তো তেমন কোনো ব্যবস্থা ওখানে করিনি, হতেও তো পারে, তোমাদের কথা বিশ্বাস করছি। তো সেইভাবে একজন তান্ত্রিককে খবর দেওয়া হয় এবং তিনি পরের দিন সেখানে চলে আসে, মেদিনীপুর থেকেই আসে। তিনি এসে ফ্ল্যাটের মধ্যেই ওকে দেখে বলে যে এর মধ্যে তো আত্মা প্রবেশ করেছে এবং সেটা মেয়ে আত্মা। তাকে বসানো হয় এক জায়গায়, আর তাকে বসানোর পরে কী সব যেন আঁকা হয় ত্রিভুজ আকৃতির, তারপর থেকে আবার দাগ কাটা হয়, সেগুলো কাটার পরে সেখানে বসানো হয়। তো যখন যজ্ঞ শুরু হয় তারপরে নাকি সে পাগল পাগল অবস্থা হয়ে যায়, মনিদির, সে মনিদিয়া থাকে না। তাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, সে তখন সে দিদির নাম বলে যে দিদি মারা গিয়েছিল। সবাই তো দেখে অবাক হয়ে যায়। আর এই ঘটনার দিন কিন্তু মনিদির না, দিদি যে মারা গিয়েছিল না সুইসাইড করে, তার বাপের বাড়ির লোকজনও চলে এসেছিল। তারা তো দেখে অবাক হয়ে যায়, সমস্ত প্রশ্ন করে কি করে মারা গিয়েছিলি। সে বলে আমি সুইসাইড করেছিলাম কারণ আমার বরের সাথে আমার ঝামেলা হয়েছিল, সে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল এবং সেই মেয়েটি আমার বরকে ছলে বলে কৌশল তার কাছে নিয়ে গিয়েছিল এবং আমার স্বামীও
তার সাথে থাকতো, তাকে ভালোবাসতো, আমাকে ধোঁকা দিয়েছিল, আমি মেনে নিতে পারছিলাম না। আর আমি বাড়িতেও কোনো কিছু বলতে পারিনি। তারপরে তো অনেক কিছু করা হলো, অনেক কিছু বলা হলো। তারপরে বললো যে আমি থাকতে চাই, আমি সংসার করতে চেয়েছিলাম, আমি এর মধ্যে থেকেই আর কোনো কিছু করব না, আমি ভালোভাবেই থাকবো। অনেক কিছু বললো, কিন্তু এইভাবে কি থাকা যায়? তো অনেক যজ্ঞ করার পরে, অনেক কিছু করার পরে, সময় অনেক লেগেছিল, কিন্তু হ্যাঁ, যজ্ঞটা সম্পূর্ণ হয়েছিল। এবং ওই যে আত্মা, মানে সেই দিদি এই মন্দিরের ভিতর থেকে চলে গিয়েছিল। এবং শুধুমাত্র তাকে মানে এইগুলো করা হয়নি, ওই বাড়ির প্রতিও কিন্তু অনেক কিছু করা হয়েছিল। আর সেই তান্ত্রিক বলেছিল যে বাড়িতে আর কোনো কিছু নেই, সেই আত্মা মোটামুটি এখান থেকে মুক্ত হয়ে গেছে। কিন্তু তখন ওই দিদির বাপের বাড়ির লোকজনকে বলেছিল, তোমরা একটা কাজ করো, তোমরা কিন্তু গয়ায় গিয়ে বা অন্য কোথাও গিয়ে একটু পুজো দিয়ে এসো বা কিছু করে এসো, তাহলে দেখবে সমস্ত কিছু দিক থেকেই ভালো হবে। ওরাও রাজি হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু ওই দিদির মানে মনিদির ফ্ল্যাটে থাকতে ভয় করতো, কিন্তু তার মা তার সাথে ছিল। আর সত্যি বলতে তার পরের থেকে নাকি কোনো কিছুই সেখানে ঘটেনি। অনেকটা টাইম লেগেছিল মনিদির রিকভার হতে, কিন্তু আস্তে আস্তে সে রিকভার হয়ে গিয়েছিল এবং সুস্থ হয়ে গিয়েছিল। এখন মনিদির বিয়ে হয়ে গেছে, তার একটা মেয়ে সন্তানও আছে। এবং সেই ফ্ল্যাটে এখন সে নেই, তার শ্বশুর বাড়িতে আছে। আর ফ্ল্যাটে কিন্তু তার মা বাবাও চলে আসেনি, কারণ তারা মেদিনীপুরেই আছে। ফ্ল্যাটটা কিন্তু এখন ফাঁকাই পড়ে রয়েছে, কিন্তু এখন সেই ফ্ল্যাটে কোনো সমস্যা নেই। যাই হোক, ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে বা আপনারা শুনে থাকলে অবশ্যই কিন্তু ঘটনাটা আমাকে পাঠাবেন মেল করে। মেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।